কি সিদ্ধান্ত নিয়েছিস তুই? বিয়ে করবি কি করবি না? দেখ ওহো, এক না একদিন তো বিয়ে করতেই হবে। তো এখনই করতে সমস্যা কি? এমন তো না যে তোর পছন্দের কেউ আছে যার জন্য তুই বিয়ে করতে পারছিস না, নাকি তোর পছন্দের কেউ আছে? শেষ কথাটা বেশ কঠিন স্বরেই বলল আহান, যা শুনে চমকে উঠল অহনা। বলল, ভাই, আমার কথার উত্তর দে ওহু। তোর তো পছন্দের কেউ নেই, তবে কেন তুই বিয়েতে রাজি হচ্ছিস না? বাবা কতটা কষ্ট পেয়েছে দেখছিস তুই। কেন বিয়েতে মানা করলি তুই? একবারও কেন ভাবলি না যে বাবা কথা দিয়েছে তার বন্ধুকে তার সাথে ওনার ছেলের বিয়ে দিবে? আর তুই যদি বিয়েতে না করিস তবে বাবা কতটা ছোট হবে? কেন জেদ ধরে বসে আছিস অহনা? রাজি হয়ে যা বিয়েতে। বাবা ব্রেন স্ট্রোক করেছে। তুই যদি প্রথমেই বিয়েতে রাজি হয়ে যেতি তাহলে কিন্তু এমন কিছুই হতো না। এখনো সময় আছে ওহু, রাজি হয়ে যা। এক দৃষ্টিতে আহানের দিকে তাকিয়ে রইল অহনা। চোখ মুখ দিয়ে তার বিস্ময় ঠিকরে বেরোচ্ছে। খোলা চোখ দুটো বেয়ে দুফোঁটা অশ্রু ঝরে পড়ল তার। কি কঠিন স্বরে কি তিক বাণীগুলো শোনালো তাকে আহান। অহনা ভাবত পৃথিবীর সকলে তাকে ভুল বুঝলো, তার ভাই কখনোই তাকে ভুল বুঝবে না। কিন্তু আজ, আজ তার ভাই তাকে ভুল প্রমাণিত করে দিল। সে দোষারোপ করলো তাকে। আজ সে তার ভাইয়ের চোখে দোষী। শুধু ভাইয়ের নয়, মায়ের চোখেও তো দোষী। তারা তাদের কথার দ্বারা ওনাকে বুঝিয়ে দিচ্ছে যে আফতাব চৌধুরীর এই অবস্থার জন্য সম্পূর্ণভাবে সে দায়ী। আর এই সব কিছুই হচ্ছে একটা বিয়েকে ঘিরে। যদি বিয়ে করলেই সব ঠিক হওয়ার, যদি বিয়ে করলেই তার বাবা সুস্থ হওয়ার, যদি বিয়ে করলেই তার ভাই মায়ের কাছে সে নির্দোষ হয়, তবে এই বিয়েই করবে সে। আর যাই হোক, কেবল 17 দিনের পরিচয় ও কিছুদিনের ভালোবাসার জন্য তো সে তার নিজের বাবা মা ভাইয়ের সাথে 18 বছরের ভালোবাসার সম্পর্ককে শেষ হতে দিতে পারে না। কয়েকদিনের ভালোবাসার কাছে 18 বছরের ভালোবাসাকে হেরে যেতে দিতে পারে না সে। শুধু অহনা কেন, কোনো নারীই পারে না। হয়তো কিছু সংখ্যক পারে, তবে সকলে পারে না। যে নারী ভালোবাসে তাকে জীবনে একবার হলেও এমন একটা পরিস্থিতিতে পড়তে হয় যখন তাকে পরিবার ও প্রেমিক পুরুষের মাঝে যে কোনো একজনকে বেছে নিতে হয়। কেউ কেউ আবেগকে নিয়ন্ত্রণ করে বিবেককে কাজে লাগিয়ে বেছে নেয় নিজের পরিবারকে। সেও হয়ে ওঠে বাবা মার আদর্শ সন্তান, পরিবারের গর্ব। কিন্তু তখন নিজের প্রেমিক পুরুষের কাছে সে হয়ে ওঠে বেইমান। আবার কেউ কেউ বিবেককে দূরে ঠেলে আবেগকে আপন করে বেছে নেয় নিজের প্রেমিক পুরুষকে। আর তখন সে হয়ে ওঠে প্রেমিক পুরুষের হৃদয়ের রানী। তবে তখন সে তার বাবা মার আদর্শ সন্তান কিংবা পরিবারের গর্ব থাকে না। তখন সে হয়ে ওঠে বাবা মার অযোগ্য সন্তান, পরিবারের কলঙ্ক। ছাদের রেলিংয়ে হাত রেখে উদাস নয়নে আকাশপানে তাকিয়ে রয়েছে সাফওয়ান। সকাল 7টা বাজে এখন। কিছুক্ষণ আগে ছাদে এসেছে সে। আজ 2 দিন যাবৎ তার কথা হয় না অহনার সাথে। এই কারণেই তার যেমন মন খারাপ তেমন চিন্তিত সে। আজ রবিবার। শেষবার অহনার সাথে তার কথা হয়েছে বৃহস্পতিবার। বৃহস্পতিবার রাত 12টা থেকে 5টা একটানা 5 ঘন্টা ফোনে কথা বলে তারপর ঘুমিয়েছিল দুজনে। সাফনের সেই ঘুম ভেঙেছিল দুপুর 3টায়। ঘুম ভাঙতেই বিছানা থেকে উঠেই ফোন হাতে অহনাকে মেসেজ করেছিল সে। 1 ঘন্টা বিছানায় শুয়ে শুয়ে সে অপেক্ষা করেছে অহনার একটা রিপ্লাইয়ের জন্য। ওই 1 ঘন্টায় 60টা মেসেজ পাঠিয়েছিল সে। তবুও একটা রিপ্লাইও আসেনি অহনার তরফ থেকে। সাফওয়ান ভেবেছিল শুক্রবারের দিন পরিবারের সবাই বাসায় হয়তো পরিবারের সাথে সময় কাটাচ্ছে অহনা, তাই আর মাথা ঘামায়নি সে। কিন্তু যখন 5 ঘন্টায় অহনাকে কোনো প্রকার রিপ্লাই পেল না সাফওয়ান, তখনই অধৈর্য হয়ে উঠল সে। ফোন করতে নিল নিজের হোয়াইট ফ্লুবেরিয়াকে, কিন্তু তাও করতে পারল না আরিয়ার জন্য। এটা মারাত্মক লেভেলের দুঃস্ব হয়েছে। যে না সাফওয়ান অহনাকে কল করতেই নিল, অমনি কোথা থেকে যেন উদয় হলো আরিয়া। খপ করে সাফওয়ানের হাত থেকে ফোনটা কেড়ে নিয়েছে সে এবং বলেছিল যে যতক্ষণ না সাফওয়ান তাকে বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে মুভি দেখিয়ে নিয়ে আসছে, ততক্ষণ সে সাফওয়ানের ফোন সাফওয়ানকে ফেরত দেবে না। আরিয়া যে কি পরিমাণ জেদি মেয়ে তা সাফওয়ানের অজানা নয়। তাকে নিয়ে মুভি দেখতে না গেলে যে সে ফোন ফেরত দিবে না, তাও সাফওয়ানের অজানা নয়। তাই বিনা বাক্যে আরিয়াকে নিয়ে মুভি দেখতে গেছিল সে। রাস্তায় এবং বসুন্ধরা সিটি কমপ্লেক্স পৌঁছানোর পর অনেকবার আরিয়ার থেকে ফোনটা ফেরত চেয়েছে সাফওয়ান, কিন্তু আরিয়া দেয়নি। সাফওয়ান অনেকবার বলেছে আরিয়াকে যে সে তো তাকে মুভি দেখতে নিয়েই এসেছে, এখন যাতে আরিয়া তাকে ফোনটা ফেরত দিয়ে দেয়, কিন্তু আরিয়া দেয়নি। তার এক কথা মুভি দেখে বাসায় গিয়ে তারপর সাফওয়ানকে ফোন ফেরত দেবে সে। আরিয়ার উপর ভীষণ রাগ হলেও তাকে কিছুই বলেনি সাফওয়ান। আসলে আরিয়াকে কিছু বলে বিপদ বাড়াতে চায়নি সে। মুভি দেখা শেষে মির্জা ম্যানশনে ফিরে সাফওয়ানের ফোন সাফওয়ানকে ফেরত দিয়েছিল আরিয়া। ফোন পেতেই অহনাকে কল করেছিল সে, কিন্তু বারবার রিং হতে হতে কলটা কেটে যাচ্ছিল।
অহনাকে ফোনে না পেয়ে তুবাকে ফোন করেছিল সে, কিন্তু তুবা জানায় সারাদিন তার সাথে অহনার কোনো কথা হয়নি। যদি হয় তবে সে জানাবে। নিরাশ হয়ে ফোন কেটে দিয়েছিল সাফওয়ান। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে ফোন করেছিল নুসাইবাকে, কিন্তু নুসাইবা ফোন ধরেনি। অহনা ও নুসাইবা দুজনের একজনও ফোন না ধরে চিন্তায় মাথা ফেটে যাচ্ছিল সাফওয়ানের। বারবার তার মনে একটাই প্রশ্ন হানা দিচ্ছিল, অহনার কোনো বিপদ হয়নি তো? তুবা বলেছিল অহনার খোঁজ পেলে সে জানাবে সাফওয়ানকে, কিন্তু যখন রাত পার হয়ে সকাল, সকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেল, তখন আর ধৈর্য ধরতে না পেরে তুবাকে আবার কল করেছিল সাফওয়ান। কিন্তু ফোনের ওপাশ থেকে ভেসে এসেছিল বিরক্তিকর স্বর, আপনার কাঙ্ক্ষিত নাম্বারে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। আশ্চর্য হয়ে গেছিল সাফওয়ান। একে তো অহনাকে সে ফোনের পর ফোন দিয়েই যাচ্ছে, তবুও সে ধরছে না। প্রথম তো রিং হয়ে হয়ে বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন তো ফোনই বন্ধ বলছে। তার উপর আবার নুসাইবা আর তুবাও গায়েব হয়ে গেছে। কথাগুলো ভেবেই তপ্ত শ্বাস ফেলল সাফওয়ান। অ্যাশ কালার ট্রাউজার পকেট থেকে ফোন বের করলো সে। কিছুক্ষণ এক দৃষ্টিতে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকে প্রস্তুতি নেয় আরেকবার অহনাকে কল করার জন্য। কিন্তু তাকে অবাক করে দিয়ে ফোনের স্ক্রিনে ভেসে উঠল, হোয়াইট ফ্লুমেরিয়া ইজ কলিং ইউ। কয়েক মুহূর্তের জন্য শ্বাসরোধ হয়ে গেল সাফওয়ানের। পর মুহূর্তেই বিশ্বজয়ের হাসি ফুটে উঠল তার মুখে। তার হোয়াইট ফ্লুমেরিয়ার গলার স্বর শোনার জন্য দুদিন ধরে তৃষ্ণার্ত হয়ে আছে সে। চটজলদি কেটে যাওয়ার আগে কলটা রিসিভ করে তৃষ্ণার্ত স্বরেই ডেকে উঠল সে। হোয়াইট ব্লুবেরিয়া। খুশিতে আত্মহারা হওয়ার অবস্থা সাফওয়ানের। যেখানে তার গোসল করতেই সময় লাগে 1 থেকে 2 ঘন্টা, সেখানে 20 মিনিটেই গোসল সেরে ফেলল সে। কোমরের তোয়ালে জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারির সামনে এসে দাঁড়ায় সাফওয়ান। আলমারি খুলে বের করলো নিজের অতি পছন্দের সাদা পাঞ্জাবি। পাঞ্জাবিটার দিকে তাকিয়ে মুচকি এসে সেটাকে বেডের উপর সযত্নে রেখে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে গভীরভাবে তাকিয়ে রইল কিছুক্ষণ। নিজের সৌন্দর্যে অবলম্বন করে ভুবন ভোলানো হাসি দিল সে। বিড়বিড়িয়ে বলল, ওসাম। আরে রাখো তো তোমার ওসাম। আর সুখবর শুনেছো নাকি সেটা বলো। সাফনের রুমে প্রবেশ করতে করতে বলল আরিয়ান। ভ্রুকুচকে আরিয়ানের শার্টের কলার ধরে সাফন বলল, অত বড় সাহস তোর! পারমিশন না নিয়ে আমার রুমে কেন আসলি তুই? আরে বড় ভাইয়ের নকল করতে লজ্জা লাগছে না তোমার? ইহতিশান ভাই জানলে শুট করে দিয়ে উড়িয়ে দিবে। বলেই হেসে ফেলল আরিয়ান। হাসলো সাফওয়ানও। বলল, কিসের সুখবরের কথা বললি যেন? ও হ্যাঁ, জানো ইহতিশান ভাই বিয়ের জন্য রাজি হয়ে গিয়েছে। আমি তো ভেবেছিলাম ভাই রাজি হবে না, আর বড় বাবা ভাইকে ধরে বেঁধে দিয়ে দিচ্ছেন। ওয়াও গ্রেট! কিন্তু একটা জিনিস আমি বুঝি না, ভাই বিয়ে করতে চাচ্ছিলেন না কেন? হাসি মুখটা খানিকে মলিন হয়ে গেল আরিয়ানের, যা সাফওয়ানের দৃষ্টি এড়ালো না। প্রশ্ন করতে চেয়েও এই বিষয়ে কোনো প্রশ্ন করলো না সে। অনেক তাড়ায় আছে। আরিয়ানের সাথে কথা বলতে বলতে পাঞ্জাবি পায়জামা পরে তৈরি হয়ে গেছে। চুল ঠিক করতে করতে আয়নার মধ্যে দিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে সাফওয়ান বলল, তো কয়েকদিন পর আমাদের ভাইয়ের বিয়ে, আমরাও কারো দেবর হয়ে যাব। কয়েকদিন পর না, আর মাত্র 4 দিন পরই তো বিয়ে। কি? বিস্মিত হলো সাফওয়ান। আরিয়ান বলল, সরি, ইয়েস। হুট করে বড়রা মিলে বিয়ের ডেট আগিয়ে দিল। আজই আগিয়েছে, কিন্তু কেন তা জানি না আমি। তবে একদিন দিয়ে ভালোই হয়েছে। আমি তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলেই ভালো। শুধু ভালো না, অনেক ভালো, কারণ বিগ ব্রাদারের আগে তো আমি বিয়ে করতে পারবো না। তাই তার বিয়ে আগে হয়ে যাওয়াই ভালো। বাই দ্য ওয়ে, বিয়ের শপিং? চোখ ছোট ছোট করে সাফওয়ানের দিকে তাকালো আরিয়ান। সাধারণত মেয়েরা শপিং করার পাগল হয়, কিন্তু সাফওয়ান ছেলে হয়েও শপিং করার জন্য পাগল। আরিয়ান বলল, এই তো সন্ধ্যায় বের হবে সবাই শপিং করার জন্য। যেহেতু টাইম কম, তাই আজও কালের মধ্যে বিয়ের শপিং শেষ করতে হবে। ও, আর একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম। গায়ে পারফিউম লাগাতে লাগাতে সাফওয়ান বলল, কি বলতে ভুলে গিয়েছিস? তাড়াতাড়ি বল, আমার বের হতে হবে জলদি। আমরা সবাই কাল লাঞ্চে যাচ্ছি আমাদের হবু ভাবির বাসায়। আর বলো না, ভাই দাদু তো জিদ ধরে বসে আছেন নিজের আদরের নাতনির বউকে দেখার জন্য। অবশ্য ভালোই হয়েছে। আম্মু আব্বু দাদি মারিয়া আমি তুমি কেউ তো এখনো সামনাসামনি দেখিনি আমাদের হবু ভাবিকে। আমি তো ছবি দেখেছি, তুমি তাও দেখোনি। এই লাঞ্চের বাহানায় একটা মিট আপ হয়ে যাবে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সাফওয়ানের দিকে তাকালো আরিয়ান। দেখলো কোনো প্রতিক্রিয়াই করছে না সাফওয়ান।
সম্পূর্ণ তৈরি হয়ে সাফওয়ান রুম থেকে বের হয়ে যেতে নিলে তার হাত ধরে তাকে বাধা দিল আরিয়ান। বলল, এই কোথায় যাচ্ছ তুমি? আরিয়ান থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে সাফওয়ান বলল, আমার হোয়াইট ব্লুবেরিয়ার সাথে দেখা করতে ভাবতে পারছিস তুই? আমি ওকে দেখার করার কথা বলার সাথে সাথে রাজি হয়ে গিয়েছো। এত সহজে যে আমার পাষণ্ডমে রাজি হয়ে যাবে আমি ভাবতে পারিনি। আমি এখন গেলাম রে ভাই। আগে আমার হোয়াইট ব্লুবেরিয়ার সাথে দেখা করে আসি, পরে বিগ ব্রাদারের বিয়ের প্ল্যানিং করব। বলেই চলে গেল সাফওয়ান। সাফওয়ানের চলে যাওয়ার পথে তাকিয়ে দুহাত কোমরে রেখে আরিয়ান বলল, তাই তো বলি, এই বেটা আমার কথায় পাত্তা দিচ্ছে না কেন? নিজের হোয়াইট প্লেমেরিয়ার সাথে দেখা করতে যাবে বলেই তো এত তাড়াহুড়া। বলে হাসলো আরিয়ান। যেই না সে রুম থেকে বেরোতে নিল অমনি তার চোখ পড়ল বিছানার উপর রাখা সাফওয়ানের মোবাইলের দিকে। বিছানার দিকে এগিয়ে গিয়ে ফোনটা হাতে তুলে নেয়। তাড়াহুড়ায় ফোন রেখেই চলে গেছে সাফওয়ান। এই মাত্রই তো বের হলো, এখনো বাড়িতেই আছে হয়তো। সে দৌড়ে গেলে ফোন দিয়ে আসতেই পারবে সাফওয়ানকে। কথাগুলো ভেবে দ্রুত পায়ে রুম ত্যাগ করে আরিয়ান। খানিক এগিয়ে যেতেই সাফওয়ানের দেখা পেল আরিয়ান। সিঁড়ি বেয়ে উপরে উঠছিল সাফওয়ান। ফোন না নিয়ে যে বেরিয়ে যাচ্ছিল সে বুঝতে পেরেছে হয়তো, তাই ফোন নেওয়ার জন্যই ফিরে আসছে। গলা উঁচিয়ে আরিয়ান বলল, ভাই, তোমার ফোন আমার কাছে। ওখানেই দাঁড়াও তুমি, আমি নিয়ে আরিয়ান আসছি। কথায় দাঁড়িয়ে গেল সাফওয়ান। বলল, তাড়াতাড়ি আয়। মাথা নাড়ায় আরিয়ান। দুটো সিঁড়ি পেরিয়ে নিচে নামতেই একটা নোটিফিকেশন আসে সাফওয়ানের ফোনে। নোটিফিকেশনের শব্দে ফোনের স্ক্রিনে তাকিয়ে চমকে উঠল আরিয়ান। সাফওয়ানের ফোনের ওয়ালপেপারে জ্বলজ্বল করছে অহনার হাস্যোজ্জ্বল ছবি, যা দেখে থমকে গেল আরিয়ান। অজানা ভয়ে বুক কেঁপে উঠল তার। তার ধ্যান ভাঙল সাফওয়ান এসে তার হাত থেকে ফোন কেড়ে নেওয়ায়। কপট রাগ দেখিয়ে সাফওয়ান বলল, কিরে, ফোন আমাকে না দিয়ে ফোন নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? শুধু শুধু দেরি করাচ্ছিস আমার। বলেই চলে যেতে নিলে বলেই চলে যেতে নেয় সাফওয়ান, কিন্তু তাকে যেতে দিল না আরিয়ান। সাফওয়ানের মুখোমুখি দাঁড়িয়ে আরিয়ান বলল, তোমার ওয়ালপেপারে এটা কার ছবি লাগিয়েছো তুমি? বিরক্তি বোধ করলো সাফওয়ান। এমনিতে তার দেরি হয়ে গেছে, তার উপরে আরিয়ান আরো দেরি করাচ্ছে। এইটা কি এই প্রশ্ন করার সময়? আরে ভাই বলো না। বেশ উত্তেজিত দেখাচ্ছে আরিয়ানকে। তার এমন উত্তেজিত হওয়ার কারণ বুঝলো না সাফওয়ান, কিন্তু এতটুকু ঠিকই বুঝলো যে যতক্ষণ না সে আরিয়ানকে বলছে যে এটা কার ছবি, ততক্ষণ আরিয়ান তাকে যেতে দিবে না। একবার ফোন স্ক্রিনে ভেসে ওঠা অহনার হাস্যোজ্জ্বল ছবিটার দিকে তাকালো সাফওয়ান। অতঃপর সেটা চেপে ধরলো নিজের বুকের বাঁ পাশে। চোখ বন্ধ করে গভীর এক শ্বাস নিয়ে সে অনুভব করলো তার হোয়াইট প্লুমেরিয়াকে। কেন যেন হঠাৎ করে বেশ অস্থিরতা অনুভব হচ্ছে তার। হঠাৎ তার শান্ত হৃদয় এমন অশান্ত হয়ে উঠল কেন? এত অস্থিরতা লাগছে কেন? কিসের জন্য একটা ভয় তার হৃদয়কে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। কিন্তু কেন ধরছে জানা নেই সাফওয়ানের। মুঠোফোনটা বুকের বাঁ পাশে চেপে ধরে রেখেই সাফওয়ান বলল, আমার হৃদয়ের রানীর ছবি এইটা। আমার হৃদয় জুড়ে যার প্রতিচ্ছবি সেই তো একমাত্র অধিকারিণী আমার ফোনের ওয়ালপেপারে থাকার। আমার সর্বস্ব জুড়ে তো শুধু সেই ওয়ালপেপারই, শুরু তার ছবি লাগানো বাকি ছিল। বিষয়টা যখন আজ সকালের মাথায় এলো, ঠিক সেই মুহূর্তে ওয়ালপেপারে তার ছবিটি সেট করেছি। অত্যন্ত আবেগমাখা স্বরে কথাগুলো বলে আরিয়ানের চোখের পলকে মির্জাস ম্যানশন থেকে বের হয়ে গেল সাফওয়ান। বিস্ময়ে হতবাক হয়ে গেল আরিয়ান। কি থেকে কি হয়ে গেল? মাথা ভনভন করে উঠে আরিয়ানের। এক হাত দিয়ে মাথার চুল খামচে ধরে দেয়ালে পেট ঠেকিয়ে দাঁড়িয়ে রইল সে। বুক হাঁপড়ে নেয় উঠানামা করছে তার। বিড়বিড় করে সে কেবল একটা কথাই উচ্চারণ করলো, ইহুতিশান ভাই জানতে পারলে কি হবে? অহনার কলেজের পাশের গলিতে গাড়ি নিয়ে অহনার জন্য অপেক্ষা করছে সাফওয়ান। আজ কলেজ আসেনি অহনা, তবুও কেন কলেজের পাশের গলিতে নিজের জন্য অপেক্ষা করতে বলল সে সাফওয়ানকে, জানে না সাফওয়ান। আর জানতে চায়ও না সে। অধীর আগ্রহ নিয়ে নিজের হোয়াইট প্লুমেরিয়ার জন্য অপেক্ষা করছে সাফওয়ান। কখন আসবে তার হোয়াইট প্লুমেরিয়া? আচ্ছা, সে তার হোয়াইট প্লুমেরিয়ার কাছে যে আবদার করেছে, তার হোয়াইট ফ্লোমেরিয়া কি সে আবদার রাখবে? সে কি তার আবদার রাখতেই শাড়ি পরে আসবে? গাড়ির গ্লাস নামিয়ে মাথা বের করে আকাশের দিকে তাকায় সাফওয়ান। বেশ সুন্দর মেঘলা আকাশ। যে কোনো সময় ধরনীর বুকে বর্ষণের আবির্ভাব ঘটতে পারে। মুখ বাঁকিয়ে বিড়বিড় করে নিজেই নিজেকে সাফওয়ান বলল, মেঘলা আকাশ, বৃষ্টি, এগুলো তোর পিছু ছাড়লো না রে সাফান। আকাশের দিক থেকে চোখ সরিয়ে সামনের দিকে তাকাতে হৃৎপিণ্ডে তীব্র চাপ অনুভব করলো সাফওয়ান। দ্রুত গতিতে ছুটতে শুরু করে তার হৃদস্পন্দন। তার হোয়াইট ফ্লুমেরিয়া তার আবদার রেখেছে, শাড়ি পরে এসেছে সে। টকটকে লাল পাড়ে সাদা শাড়ি ও টকটকে লাল রঙের ব্লাউজ পরিহিতা অহনা।
তার হোয়াইট ফ্লুমেরিয়া এগিয়ে আসছে তার দিকে। বুকের বাঁ পাশে হাত ঘষে হাসল সাফওয়ান, বলল, এ কি বুঝি বলে রক্তে ভেজা কাঠগোলাপ? গাড়ির পাশে এসে দাঁড়িয়েছে অহনা। গাড়ি থেকে নেমে অহনার মুখোমুখি হয়ে দাঁড়িয়ে হাসলো সাফওয়ান, কিন্তু হাসি নেই অহনার মুখে। থমথমে মুখেই দাঁড়িয়ে আছে সে, অত্যন্ত কোমলভাবে। অহনার এক হাত আঁকড়ে ধরলো সাফওয়ান। কেঁপে উঠে সাফওয়ানের চোখের দিকে তাকালো অহনা। আবারও হাসলো সাফওয়ান। অহনার হাত ধরে টেনে নিয়ে গিয়ে ড্রাইভিং সিটের পাশের সিটে বসালো তাকে। এরপর নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। কোথায় যাওয়া যায় বলো? চোখ উঠিয়ে সাফওয়ানের দিকে তাকায় অহনা। সাফওয়ানের আগের থেকে তার দিকে তাকিয়ে, সে তাকাতেই চোখাচোখি হলো দুজনের। অহনার চোখের দিকে তাকিয়ে বিচলিত হয়ে ওঠে সাফওয়ান। অহনার চোখে বেদনার ছাপ, কিন্তু কেন? আলতো করে অহনার গালে হাত রাখলো সাফওয়ান। কিছুক্ষণ চোখ বুলালো অহনার শুভ্র মুখশ্রীতে। প্রসাধনীর কোনো ছিটে ফোঁটাও নেই অহনার মুখশ্রীতে। শুভ্র স্নিগ্ধ চেহারাটা কেমন যেন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। এমন লাগছে কেন তার হোয়াইট প্লুমেরিয়াকে? চিন্তিত মুখে বিচলিত কণ্ঠে সাফওয়ান বলল, কি হয়েছে? এমন লাগছে কেন তোমাকে দেখতে? তপ্ত শ্বাস ফেলল অহনা। দৃষ্টি স্থির করলো সাফওয়ানের চিন্তিত মুখশ্রীতে। নিজের গাল ধরে রাখা সাফওয়ানের হাতটাকে নিজের হাত দ্বারা শক্ত করে চেপে ধরে বলে, আমি আপনাকে বলেছিলাম আপনার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। আপনি বলেছেন আপনি দেখা করতে চান আমার সাথে। দেখা করতে এসেই যা বলার বলতে। আমি কিন্তু আপনার কথা মেনেছি। এখন আপনার পালা আমার কথা শোনার। মৃদু হেসে সাফওয়ান বলল, বলো, কি বলতে চাও তুমি? এখানে বলা যাবে না, অনেক মানুষের সমাহার এখানে। আমি যা বলতে চাই তা ব্যক্তিগত বিষয়। এত লোকের সমাহারে ব্যক্তিগত আলোচনা করা যায় না। আমরা কি গাড়ির ভিতরে? কেউ তো শুনতে পারবে না আমাদের কথা। তবুও একটু আগে আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন না যে কোথায় যাওয়া যায়? মাথা নেড়ে সম্মতি জানালো সাফওয়ান। অদ্ভুত অনুভূতি হচ্ছে তার। এভাবে কথা বলছে কেন অহনা? অহনা বলল, এমন কোনো জায়গায় নিয়ে চলুন আমাকে যেখানে লোকের সমাহার কম, একদম কম, যেখানে কিছু মুহূর্তের জন্য শান্তিমতো শ্বাস নিতে পারবো আমি। গাল থেকে সাফওয়ানের হাতটা সরিয়ে নিজের দুহাত দিয়ে তার হাতটা আঁকড়ে ধরে অহনা বলল, বিশ্বাস করুন, ভীষণ অশান্তি লাগছে আমার। এখান থেকে এমন কোনো জায়গায় নিয়ে চলুন আমাকে যেখানে গিয়ে একটু প্রশান্তি পাবো আমি। আপনি আবদার করেছিলেন শাড়ি পরে আসার জন্য। আমি কিন্তু এসেছি শাড়ি পরে। আমি আপনার শেষ আবদার রেখেছি, এখন আপনিও আমার শেষ আবদার রাখুন। শেষ আবদার। শব্দটা শুনে ধক করে উঠল সাফওয়ানের হৃদয়। শেষ আবদার কেন বলল অহনা? মির্জাস ম্যানশন থেকে বের হওয়ার সময় যেমন অজানা এক ভয় আঁকড়ে ধরেছিল তাকে, এখনো ঠিক তেমন অজানা এক ভয় ধরলো তাকে। বুক কাঁপতে শুরু করলো তার। সে প্রশ্ন করলো, শেষ আবদার? শেষ আবদার বললা কেন? এতক্ষণ যাবৎ ধরে রাখা সাফওয়ানের হাতটা ছেড়ে দিল অহনা। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করেই সে বলল, নিয়ে যাবেন না? যাবো তো। আগে বলো, শেষ আবদার বললে কেন? আগে নিয়ে চলুন। অহনার থেকে দৃষ্টি সরিয়ে সামনের দিকে তাকায় সাফওয়ান। ভারিক্কি মন নিয়ে গাড়ি স্টার্ট করে সে। বৃষ্টির পানিতে হালকা ভেজা পিচঢালা সরু রাস্তা। রাস্তার দুপাশে সারি সারি গাছ। খানিক দূরেই দেখা যাচ্ছে ছোট্ট একটা রং দোকান। যদিও দোকানে নেই কোনো ক্রেতা। লোকজনের সমাহার এখানে নেই বললেই চলে। অনেকক্ষণ পর পর দু একটা রিক্সা যাচ্ছে আর আসছে শুধু। এরূপ রোমাঞ্চকর পরিবেশে বিমর্ষ বদনে ধীর পায়ে হেঁটে চলেছে একজোড়া কপট কপতি। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। বৃষ্টির পানিকে তোয়াক্কা না করেই হেঁটে চলেছে তারা। অহনার পেছন পেছন হাঁটছে সাফওয়ান। অহনা যেমন জায়গা যাওয়ার আবদার করেছে ঠিক তেমন জায়গাতেই তাকে নিয়ে এসেছে সাফওয়ান। তবুও এখনো কিছুই বলছে না অহনা। ভীষণ খারাপ লাগছে সাফওয়ানের। কি হয়েছে অহনার? কিছুই তো বুঝতে পারছে না সে। হঠাৎ হাঁটা থামিয়ে দিল অহনা। মন মস্তিষ্ক থেকে সব দুশ্চিন্তা দূরে ঠেলে দিয়ে ভাবল, কিছু হয়নি, কিছুই হয়নি। হয়তো জাস্ট একটু মন খারাপ আমার হোয়াইট ব্লুবেরিয়া, আর তাই হয়তো এমন আচরণ করছে। সে ছোট মানুষ, কিন্তু আমি তো ছোট মানুষ না। আমিও কেন তার সাথে সাথে মন খারাপ করে বসে আছি? আমার উচিত তার মন ভালো করা, কিন্তু মন ভালো করার জন্য কি করা যায়? পরক্ষণেই আবার ভাবল, দূর, এত ভাবার কি আছে? আমার হোয়াইট ব্লুবেরির মন ভালো করার উপায় তো আমি জানি। তাকে গান শুনিয়ে দিলেই তো তার মন ভালো হয়ে যাবে। ভেবে দ্রুত পা চালিয়ে অহনার পাশে গিয়ে তার বাম হাত নিজের ডান হাত দ্বারা আঁকড়ে ধরলো সাফওয়ান। হাঁটা থামালো না অহনা। নির্বিকার ভাবে সামনে তাকিয়ে হেঁটে যেতে লাগলো সে। তার সাথে পা মিলিয়ে হেঁটে চলল সাফওয়ান। অহনার মুখের দিকে তাকিয়ে হঠাৎই গান ধরলো সাফওয়ান। কহো না, একটু কথা কহো না।
অহনা পিছে ফিরে চাও না। অহ না, একটু কথা কহ না। অহ না, পিছন ফিরে চাহ না। অহ না, একটু কথা কহ না। অহ না, পিছন ফিরে চাহ না। প্রথম দেখাতেই আমি প্রেমে পড়েছি, তোমার দু চোখ আন্দার দেখিয়া ঘুম আসে না আমার। রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। তোমার ওই চোখেতে হারিয়ে যায় আমার মন। ঘন কালো চুল দেখে পাগল যে আমি, এখন হৃদয়ে কথায় আমি বলি কারে। আসেন না কাছে, আমি শুধু ভালোবাসি যারে। আহ না, একটু কথা কহ না। আহ না, পিছন ফিরে চাহ না। আহ না, তুমি হাসো না। আহ না, কেন ভালোবাসো না। গানের মাধ্যমে নিজের হৃদয়ের সকল অনুভূতি অহনার কাছে ব্যক্ত করতে ব্যস্ত ছিল সাফওয়ান। অহনা হাঁটা থামিয়ে দেওয়ার গান গাওয়া বন্ধ করলো সে। এক দৃষ্টিতে সাফওয়ানের ধরে রাখা হাতের দিকে তাকিয়ে আছে অহনা। হাতের দিকে তাকিয়ে থেকে সাফওয়ানের মুখোমুখি হয়ে দাঁড়িয়ে সে বলল, হালকা হেসে সাফওয়ান বলল, শুনবো না কেন? শোনাও গুরুত্বপূর্ণ কথা। হাতের দিকে চোখ সরিয়ে সাফওয়ানের চোখের দিকে তাকালো অহনা। অহনার রক্তিম বর্ণ ধারণ করা চোখ দেখে কলিজা ছ্যাদ করে উঠল সাফওয়ানের। গলা দিয়ে স্বর বেরোতে চাইছে না অহনার, তবুও জোরপূর্বক স্বর বের করলো সে। বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। সাফওয়ানের সাথে সাথে যেন আকাশের বুকেও বেদনা নেমে এলো। এতক্ষণ যাবৎ ফোঁটা ফোঁটা পড়া বৃষ্টির বেগ বাড়লো। আকস্মিক পুরো আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেল। ঘন কালো মেঘের কারণে চারিদিকে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। বজ্রপাতের শব্দে মাথা তুলে নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকা পাষণ্ডময়ী রমণীটির দিকে তাকালো সাফওয়ান। সাফওয়ান মলিন হেসে কাঁপা কাঁপা গলায় বলল, তুমি মজা করছো তাই না? আবারও বজ্রপাত হলো, তবে আকাশে নয়, অহনার হৃৎপিণ্ডে। গভীর দৃষ্টিতে সাফওয়ানকে শেষবারের মতো দেখে নিল অহনা। শেষবার? হ্যাঁ, শেষবারই তো। কয়েকদিন পরই তো সে হয়ে যাবে অন্যের স্ত্রী, অন্যের সম্পদ। তখন তো আর পরপুরুষের দিকে এভাবে গভীর দৃষ্টিতে তাকানো যাবে না। তিত্তির করে কাঁপছে সাফওয়ানের হাত পা, ঠোঁট, সারা দেহ। অহনা জানে সাফওয়ানের মন অনেক নরম, অত্যন্ত কোমল। কোনো পুরুষের মন বুঝি এত নরম হয়? হয়, অবশ্যই, অবশ্যই হয়। এই মুহূর্তে অহনা অনুভব করছে নারীর চেয়েও অধিক কোমল ও নরম হয় পুরুষের মন। কারণ তারা তাদের কষ্ট, দুঃখ নারীদের মতো বিশ্বের সামনে কেঁদে প্রকাশ করতে পারে না। জন্মের পর থেকে তাদের শিক্ষা দেওয়া তারা পুরুষ মানুষ, আর পুরুষদের হতে হয় লোহার মতো শক্ত। তাদের কান্না মানায় না, পুরুষদের কান্না করতে নেই। কিন্তু এসব শিক্ষা দেওয়া লোকেরা হয়তো এইটাই ভুলে যায় যে পুরুষেরাও মানুষ, কোনো জন্তু নয়। তাদেরও কোমল একটা হৃদয় আছে। তারাও হৃদয়ে আঘাত পায়, তাদের হৃদয়ে ক্ষতবিক্ষত হয়। নারীর নারীর মন ভাঙলে অনেকেই জানে, কিন্তু পুরুষের মন ভাঙলে কজন জানে। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেললো অহনা। ফাঁকা ঢোক গিলে নিজেকে সামলে নিল সে। নিজের ভ্রমর কালো চোখের দৃষ্টি স্থির করলো সে সাফওয়ানের ব্রাউন কালার চোখে। সে ভালোবেসে ফেলেছে এই মানুষটাকে, কিন্তু ভালোবাসি বলা হয়নি। অথচ কি নিষ্ঠুর বাস্তবতার শিকার তারা। চোখে চোখ রেখে ভালোবাসি বলার আগেই চোখে চোখ রেখে বিচ্ছেদের ঘোষণা দিতে হচ্ছে। ভারী কি গলায় অহনা বলল, আমি মজা করছি না। এতক্ষণ সাফওয়ানের হাতের মাঝে আবদ্ধ ছিল অহনার হাত। অহনার কথা শুনেই হাত আলগা করে দিল সাফওয়ান। অহনার কথা শুনে আপনা আপনি সাফওয়ানের হাত আলগা হয়ে গেল যেন। সাফওয়ানের হাত থেকে নিজের হাত আলগা হতে দেখে তার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল অহনা। সাফওয়ান নিজে থেকেই ছেড়ে দিল বলতে গেলে। অহনার দিক থেকে দৃষ্টি সরিয়ে ফেলল সাফওয়ান। কিছুক্ষণ তাকিয়ে রইল পিছঢালা রাস্তার দিকে। একবার ডানে তো একবার বামে তাকায় সে। নিজেকে দিশেহারা লাগছে তার। সে বুঝতে পারছে না এসব কি বলছে অহনা, কেনই বা বলছে। বৃষ্টির পানিতে কাক ভেজা হয়ে গেছে দুজন। দুহাত নিজের কোমরে রেখে নিচের দিকে তাকিয়ে কিছুক্ষণ চোখ মুখ কুচকে বন্ধ করে রইল সাফওয়ান। অতঃপর মাথা তুলে অহনার দিকে তাকিয়ে হাসলো সে। সাফওয়ানের সে হাসি দেখে বুক ধক করে উঠল অহনার। চোখ মুখ অসম্ভব রক্তিম বর্ণ ধারণ করেছে সাফওয়ানের। হাসতে হাসতে এসে বলল, তুমি যে এত দুষ্ট আগে তো বুঝতে পারিনি। এত দুষ্টুমি করা কোথা থেকে শিখেছো তুমি? অনেক দুষ্টুমি করে ফেলেছো, কিন্তু এখন দুষ্টুমি বন্ধ করো। আমি কিন্তু এরকম দুষ্টুমি পছন্দ করি না। গলা কাঁপছে সাফওয়ানের। ভাঙা ভাঙা গলায় বলা তার কথাগুলো শুনে অহনার মনে হলো কেউ যেন তার কলিজা মুচড়ে ধরেছে। দুমড়ে মুচড়ে কেউ যেন ছিঁড়ে ফেলছে তার কলিজা। অহনা বলল, আমি সত্যি বলছি, আমার আসলেই বিয়ে ঠিক হয়ে গিয়েছে। আকস্মিক ক্রোধে ফেটে পড়ল সাফওয়ান।
ঝড়ের গতিতে নিজের শরীরে সর্বশক্তি দিয়ে নিজের দুহাত দ্বারা সে চেপে ধরলো অহনার হাতের দুই বাহু। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেললো অহনা। তাকে নিজের দিকে এক ঝটকায় টেনে নিয়ে এলো সাফওয়ান। অহনার রক্তিম চোখ জোড়া বেয়ে দুফোঁটা অশ্রুকণা ঝরে পড়ল, যা বৃষ্টির পানির জন্য বোঝা গেল না। বৃষ্টির পানিতে চোখের জল বোঝা না গেলেও শুধু অহনার রক্তিম চোখ জোড়া দেখেই যেভাবে ঝড়ের গতিতে তাকে নিজের দিকে টেনেছিল, ঠিক সেভাবে ঝড়ের গতিতে তার কাছ থেকে ছিটকে দূরে সরে গেল সাফওয়ান। দুই হাত দ্বারা নিজের মাথার চুল খামচে ধরল সাফওয়ান। পথহারা পথিকের মতো এদিক সেদিক তাকাচ্ছে সে। তার মনে হচ্ছে তার মাথার প্রত্যেকটা নিউরনে কে যেন বিষক্রিয়া ঘটাচ্ছে। আকস্মিক হাত পা ছেড়ে রাস্তার মধ্যেই ধপ করে বসে পড়ল সে। সাফওয়ানকে এভাবে বসে পড়তে দেখে ঘাবড়ে গেল অহনা। সাফওয়ানের দিকে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রেখে অহনা বলল, আপনি ঠিক আছেন? উল্টে মাথা তুলে অসহায় দৃষ্টিতে তাকালো অহনার দিকে সাফওয়ান। জীবনে দ্বিতীয়বারের মতো অসহায় বোধ গ্রাস করে নিচ্ছে তাকে। জীবনে প্রথমবার সে অসহায় বোধ হলো তার মায়ের মৃত্যু সংবাদ শুনে, যখন সে বুঝতে পেরেছিল তার মা আর কোনোদিনও তার কাছে ফিরে আসবে না। আর আজ দ্বিতীয়বার সে অসহায়ত্ব বোধ করছে তার হোয়াইট ফ্লুমেরিয়ার বিয়ের সংবাদ শুনে। অহনার চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সত্যি বলেছে। অহনার বিয়ে ঠিক হয়েছে, কথা মিথ্যে নয়, বরং সে যে এতদিন ভেবে এসেছে অহনাও তাকে ভালোবাসে, এ কথা মিথ্যে। সাফওয়ান বলল, নিচে বেশি বেঠিক করে দিয়ে জিজ্ঞেস করছো ঠিক আছে কি না? শরীর অসাড় হয়ে এলো অহনার। পা ভেঙে সাফওয়ানের পাশে বসে পড়ল সে। আকস্মিক অহনাকে শক্ত করে জড়িয়ে ধরলো সাফওয়ান। এত জোরে জাপটে ধরলো যেন নিজের বুকের মধ্যে লুকিয়ে ফেলবে সে অহনাকে। কোনো প্রতিক্রিয়া দেখাতে পারল না অহনা। স্তব্ধ হয়ে সেও পড়ে রইল সাফওয়ানের বুকের মাঝে। অহনার মাথা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে ভাঙা গলায় সাফওয়ান বলল, এখানে কি নিজের বিয়ের দাওয়াত দিতে ডেকেছো তুমি আমাকে? এত পাষাণ কেন তুমি? সাফওয়ানের গলার স্বর কেমন যেন ঠেকলো অহনার কাছে। মাথা তুলে সাফওয়ানের দিকে তাকাতে বিস্মিত হলো অহনা। বৃষ্টির পানিতে চোখের জল বিলীন হয়ে গেলেও সাফওয়ানের মুখভঙ্গিতে স্পষ্ট যে সে কান্না করছে। বাচ্চা মানুষের মতো ঠোঁট ভেঙে কাঁদছে সে। এতক্ষণ যাবৎ নিজেকে সে যে শক্ত খোলসে আবদ্ধ করে রাখার আপ্রাণ চেষ্টা করেছে অহনা, তা এই মুহূর্তে ভেঙে গুড়িয়ে গেল। কলিজা ফেটে যাচ্ছে তার। সাফওয়ানের গলা জড়িয়ে ধরে হাউমা করে কেঁদে উঠল অহনা। ভারী বর্ষণে একজোড়া কপত কপতি একে অপরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করছে। কি নির্মল সেই দৃশ্য। দুহাত দিয়ে অহনার দুগাল আঁকড়ে ধরে কান্নারত গলায় সাফওয়ান বলল, তোমাকে কি বাসা থেকে বিয়ের জন্য জোর করা হয়েছে অহনা? তোমাকে কি তোমার বাবা মা জোর করে বিয়ে দিচ্ছেন? এমন কিছু হয়ে থাকলে জাস্ট একবার বলো, দেখবে সব ঠিক করে দিয়েছি আমি। কয়েক সেকেন্ড চুপ থেকে অহনার উত্তরের অপেক্ষা করলো সাফওয়ান। অহনার থেকে কোনো জবাব না পেয়ে আবারও সাফওয়ান বলল, চলো চলো এখনই বিয়ে করে ফেলি আমরা। একবার আমাদের বিয়ে হয়ে গেলে আর কেউ আলাদা করতে পারবে না আমাদের। বলেই দাঁড়িয়ে গেল সাফওয়ান। অহনার হাত টেনে তাকেও বসা থেকে উঠিয়ে দাঁড় করায়। অহনাকে টেনে নিয়ে যেতে চাইলো সে গাড়ির দিকে, কিন্তু ঠাই সেখানে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল অহনা। ঘাড় ঘুরিয়ে অহনার দিকে তাকালো সাফওয়ান, বলল, কি হলো, আসছো না কেন তুমি? কি ভয় পাচ্ছ? অহনার দিকে এগিয়ে এসে তার মুখোমুখি হয়ে দাঁড়ায় সাফওয়ান। আলতো করে নিজের দুহাত রাখলো অহনার গালের উপর। হাতের বৃদ্ধা আঙ্গুল দ্বারা অহনার চোখের পানি মুছে দিয়ে অত্যন্ত কোমল গলায় সাফওয়ান বলে ওঠে, ভয় পাচ্ছ কেন? একদম ভয় পেও না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলা উচিত, এবং এখন এই মুহূর্তে করে ফেলা উচিত। তোমার বাবা মা তো তোমার অসম্মতিতেই তোমার বিয়ে ঠিক করে ফেলেছেন। এখন যদি আমরা ওনাদের বুঝাতে যাই তাহলে ওনারা কিছুই বুঝতে চাইবেন না, উল্টো পরিস্থিতি আরও খারাপ হয়ে যাবে। তাই আমাদের উচিত আগে বিয়ে করে ফেলা। একবার বিয়ে হয়ে গেলে ওনারা না মেনেই থাকতে পারবেন না। প্রথম দিকে মানতে না চাইলেও এক না একদিন তো মানবেন। আমি আমার বড় ভাইকে ফোন করে আসতে বলি, দাঁড়াও, ও ফুললি সাপোর্ট করবে আমাদের। বড় ভাই। শব্দটা শুনেই আপনা আপনি কান্না থেমে গেল অহনার। হতভম্ব হয়ে সে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। বেচারা সাফওয়ান তো এটাই জানে না যে সে যে ভাইয়ের থেকে সাহায্য নেওয়ার কথা বলছে সেই ভাইয়ের সাথে তার হোয়াইট ফ্লুমেরিয়ার বিয়ে ঠিক হয়েছে। আবার অহনার হাত টেনে ধরলো সাফওয়ান, বলল, চলো তাড়াতাড়ি চলো। সাফওয়ানের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল অহনা। অবাক হয়ে অহনার দিকে তাকিয়ে রইল সাফওয়ান। তাকে আরো অবাক করে দিয়ে চোখ মুখ শক্ত করে অহনা বলল, আমি কি আপনাকে একবারও বলেছি যে আমার বাবা মা আমার অসম্মতিতে আমার বিয়ে ঠিক করেছে? বিস্মিত স্বরে সাফওয়ান বলল, মানে তুমি কি তবে বিয়েতে রাজি? হ্যাঁ। কঠিন স্বরে বলা অহনার কথাটা শুনে দুপা পিছিয়ে গেল সাফওয়ান। বলল, তুমি ভালোবাসো না আমায়? না।
চোখ বন্ধ করে ফেলল সাফওয়ান। দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো তার চোখ বেয়ে, যা বৃষ্টির পানিতে বিলীন হয়ে গেল। তার চোখ বেয়ে গড়িয়ে পড়া অশ্রুর সাথে সাথে অহনার তার বিশ্বাসও বিলীন হয়ে গেল। আর কিছু বলতে বা করতে ইচ্ছে করলো না সাফওয়ানের। তপ্ত শ্বাস ফেলে সে চোখ মেলে তাকায় অহনার দিকে। এত সময় ধরে বৃষ্টিতে ভেজার কারণে হাত পা ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে তাদের দুজনেরই। ঠান্ডায় তিত্তির করে কাঁপছে তারা। কান্নার কারণে নাকের ডগা ও চোখ অসম্ভব লাল বর্ণ ধারণ করেছে দুজনের। একটা রিকশায় যাচ্ছিল তাদের অতিক্রম করে। অহনার দিকে তাকিয়ে থেকে হাত নাড়িয়ে রিকশাওয়ালাকে ডাকলো সাফওয়ান। রিকশাওয়ালা তাদের পাশ ঘেঁষে রিকশা থামাতেই রিকশাওয়ালাকে উদ্দেশ্য করে শীতল স্বরে সাফওয়ান বলল। মামা, এই ম্যাডামকে ওনার বাসায় পৌঁছে দিন। রিকশাওয়ালা বলল, কিন্তু আমার বাসা কই? তা না হয় ওনার থেকে জেনে নেবেন। যে বৃষ্টি, ভাড়া বাড়াই দিতে হইব কিন্তু। নিজের প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করে ভেজা একটা 1000 টাকার নোট রিকশাওয়ালার দিকে এগিয়ে দেয় সাফওয়ান। রিকশাওয়ালা কিছুটা সময় বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয় 1000 টাকার নোটটার দিকে। অতঃপর খুশি মনে সাফওয়ানের হাত থেকে 1000 টাকার নোটটা নিয়ে নেয় সে। রিকশাওয়ালাকে টাকা দিয়ে নিজের গাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরে সাফওয়ান। প্রাণহীন প্রাণীর ন্যায় সেখানে ঠায় দাঁড়িয়ে রয় অহনা। একবারও তার দিকে ফিরে তাকালো না সাফওয়ান। পরিশেষে বিচ্ছেদ হয়েই গেল তাদের। শরৎকাল মেঘের ভেলা নিয়ে আসে। প্রকৃতিতে নতুন রূপ নিয়ে আসে শরৎ। শীতকালের আগান বার্তা ঘটে শরৎকালের মাধ্যমে। কখনো আকাশের বুক জুড়ে ভেসে বেড়ায় তুলোর মতো সাদা মেঘ, আবার কখনো কালো মেঘে ছেয়ে যায় সম্পূর্ণ আকাশ। কখনো আকাশের বুক ভেঙে নেমে আসে ভারী বর্ষণ। পুরো দিনটি কাটে বৃষ্টি স্নাত। ঠিক তেমনই আজকের দিনটাও বৃষ্টি স্নাত। সেই যে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নাম নেই। অধিকাংশ মানুষ হয় বৃষ্টিপ্রেমী, তবে কিছু সংখ্যক মানুষ থাকে যাদের সবচেয়ে অপছন্দের হয় বৃষ্টি। আর সেই কিছু সংখ্যক মানুষদের মধ্যে অন্যতম ইহতিশান। বৃষ্টি দেখলে তার কপালে ভাঁজ পড়ে, চোখ মুখ কুঁচকে ফেলে সে। যখনই বৃষ্টি হয় তখনই প্রচন্ড বিরক্ত বোধ করে সে। আজও তার ব্যতিক্রম নয়। তবে আজ শুধু বৃষ্টির জন্য নয়, আরো অনেক কারণেই বিরক্ত বোধ করছে সে। এর মধ্যে একটা কারণ হচ্ছে তার বিয়ে শপিং। কিছুক্ষণ আগেই তার মা আলিয়া বেগম ফোন করেছেন তাকে। ওনার একটাই কথা, জিশান, জিশান, তোমার বিয়ের শপিং তুমি করবে না তো আর কে করবে? একে তো বৃষ্টির কারণে গুরুত্বপূর্ণ একটা মিটিং ক্যান্সেল হয়েছে, তার উপর বিয়ের শপিং নিয়ে মায়ের করা তোড়জোড়। সব মিলিয়ে বিরক্তির সপ্তম আকাশে গিয়ে ঠেকেছে ইহতিশানের। হঠাৎ একটা কথা মনে পড়ে গেল তার। কথাটা মনে আসতেই শুকরিয়া আদায় করে মনে মনে সে বলল, আল্লাহ বাঁচিয়েছেন যে আমাদের বংশে কনে ও বরের একসঙ্গে তাদের বিয়ে শপিং করা নিষেধ। নয়তো দেখেছি তো ওই মেয়ের সঙ্গে জোর করে বিয়ে শপিং করতে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাকে। মনে মনে কথাগুলো ভেবে ড্রাইভিং সিটের পাশের সিটে বসে থাকা ফয়সালের দিকে তাকায় ইহতিশান। ফোন ঘাটতে ব্যস্ত ফয়সাল, চিন্তিত দেখাচ্ছে তাকে। আকস্মিক ফোনটা বেজে উঠল ফয়সালের। ফোনটা বেজে উঠে খানিক ঘাবড়ে গেল ফয়সাল। ঘাড় ঘিরিয়ে পেছনে বসে থাকা ইহতিশানের দিকে তাকালো সে। দেখলো ভ্রুকুচকে তার দিকেই তাকিয়ে আছে ইহতিশান। তড়িৎ চোখ ফিরিয়ে নিল সে। অনবরত বাজতে থাকা ফোনটা কেটে দিল ফয়সাল। কুচকানো ভ্রুগুলো আরো কুচকে গেল ইহতিশানের। গম্ভীর স্বরে সে বলল, কে ফোন করেছিল? কেটে দিলে কেন? ঘাড় ঘুরিয়ে আবার ইহতিশানের দিকে তাকায় ফয়সাল। মাথা নিচু করে সে বলল, কোনো গুরুত্বপূর্ণ ফোন ছিল না স্যার, জাস্ট এমনি। বাঁকা হাসে ইহতিশান বলল, তাই বুঝি। সে যাই হোক, তোমার স্যারের বিয়ে আর 4 দিন পর। তোমার হাতে আর মাত্র 3 দিন রয়েছে, আর এই 3 দিনের মধ্যেই তার খোঁজ করতে হবে তোমার। অবশ্য খোঁজ করার মতো কিছুই নেই, কারণ আমি জানি যে তুমি জানো সে কোথায় আছে। আমি তোমাকে ভালোভাবে বলছি ফয়সাল, খারাপভাবে বলতে বাধ্য করো না। যত দ্রুত সম্ভব তাকে উপস্থিত করো আমার সামনে, নয়তো খারাপ হবে। ভীষণ ভীষণ খারাপ হবে তোমার সাথে। ইহতিশানের কথা শুনে এসি গাড়ির মধ্যেও ঘাম ছুটে গেল ফয়সালের। তার অবস্থা দেখে ড্রাইভারের উদ্দেশ্যে ইহতিশান বলল, গাড়ির স্পিড বাড়াও, এসি বন্ধ করে ফয়সাল সাহেবের পাশে গাড়ির উইন্ডো গ্লাস নামিয়ে দাও। বাইরে শীতল হাওয়া, বৃষ্টি, মনোরম প্রকৃতি উপভোগ করতে দাও তাকে। তাকে দেখে মনে হচ্ছে বেশ অশান্তিতে আছেন তিনি। বৃষ্টির পানি যখন এসে গা ভিজিয়ে দেবে তখন নিশ্চয়ই শান্তি অনুভব করবেন তিনি। ইশতিয়াক মির্জা থেকে শুরু করে আরিয়া সকলে এ পর্যন্ত হাজারোবার ফোন করে ফেলেছে সাফওয়ানকে। ফোন বন্ধ সাফওয়ানের। সারা রাত বাড়ি ফিরেনি সে। কোথায় সে? এখনো বাড়ি কেন ফেরেনি কেউ জানে না। সেই যে গতকাল সকালে বেরিয়েছিল এখনো ফিরেনি। মেজাজ বিগড়ে গেল ইতিশানের। কোথায় তার আদরের ভাই জানা নেই, গিয়েছে বা কোথায় তাও জানা নেই। ফিরে আসবে বলতে বলতে সারা রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, তবু এখনো ফিরে আসেনি সাফওয়ান। ইতিমধ্যে ফয়সাল ও সৈয়দকে সাফওয়ানকে খুঁজে বের করার কাজে লাগিয়ে দিয়েছে ইহতিশান। সৈয়দের উপর তো চরম রেগে আছে সে। সৈয়দের অপরাধ একটাই, সে সাফওয়ানকে একা ছেড়েছে।
বেচারা সৈয়দ ইতিশানকে বোঝাতেই পারলো না যে সে তো সবসময় সাফওয়ানের সাথে সাথেই থাকতে চায়, কিন্তু সাফওয়ানই তো তাকে সাথে রাখে না। পুরো মির্জা পরিবার মির্জার্স ম্যানশনের হল রুমে উপস্থিত এই মুহূর্তে। সবসময় রুমবন্দি থাকে ইমতিয়াজ মির্জাও ছেলে নিখোঁজ শুনে রুম থেকে বেরিয়ে এসেছেন। ইরাবতী বেগম ও আরিয়ানের মা দ্বিতীয়া বেগম বাদে সকলেই সাফওয়ানের জন্য চিন্তিত। আরিয়ানের মা দ্বিতীয়া বেগম ও ইরাবতী বেগম ব্যস্ত আছে ইতিশানের হবু বউয়ের বাড়িতে লাঞ্চে যাওয়া ও রাতে ইতিশানের বিয়ে উপলক্ষে সব আত্মীয়দের চলে আসবে সে বিষয় নিয়ে। সাফওয়ানকে নিয়ে তাদের কোনো চিন্তা নেই। সাফওয়ান বেঁচে থাকলে থাকুক, মরে গেলে মরে যাক, তাদের কিচ্ছু যায় আসে না। স্তব্ধ মুখে হলরুমের একপাশে দাঁড়িয়ে রয়েছে আরিয়ান, বড়রা সকালে বসে আছে সোফায়। পুরো হলরুম জুড়ে পায়চারি করছে ইতিশান। ঠিক তখনই মির্জাস ম্যানশনের সদর দরজা দিয়ে প্রবেশ করলো সাফওয়ান। সাফওয়ানের পেছন পেছন প্রবেশ করলো সৈয়দ ও ফয়সাল। সাফওয়ানকে দেখে তার দিকে তেড়ে গেল ইতিশান। ধমক দিতে গিয়েও সাফওয়ানের বেহাল দশা দেখে থেমে গেল ইতিশান। বিস্মিত দৃষ্টিতে কিছুক্ষণ সাফওয়ানের দিকে তাকিয়ে রইল সে, চোখ মুখ অসম্ভব লাল। বৃষ্টির পানিতে ভেজা পরনে পাঞ্জাবি পায়জামা গায়ে শুকিয়ে গেছে, শুভ্র সাদা পাঞ্জাবিতে কাদামাটির দাগ স্পষ্ট। এ কি বেহাল দশা সাফওয়ানের! কিছু বলতে নিল ইতিশান, কিন্তু বলতে পারল না। তার আগে তার গায়ের উপর নিজের সব ভার ছেড়ে দিল সাফওয়ান। সে ঢলে পড়ল ইতিশানের উপর। চোখ মেলে তাকাতেই নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলো সাফওয়ান। মাথায় প্রচন্ড ভার লাগছে তার। সাফওয়ানের বাম পাশে বসেছিলেন আলিয়া বেগম। সাফওয়ানকে চোখ মেলে তাকাতে দেখে বিচলিত গলায় তিনি বললেন, কিরে বাবা, জ্ঞান ফিরেছে তোর? কেমন লাগছে এখন? জ্বরে তোর শরীর পুড়ে যাচ্ছে। আলিয়া বেগমের প্রশ্নে স্মিত হাসল সাফওয়ান। আলিয়া বেগম আবার বলেন, একটু অপেক্ষা করো, আমি খাবার নিয়ে আসছি তোর জন্য। বলেই সাফওয়ানের জন্য খাবার নিয়ে আসার জন্য গেলেন তিনি। আলিয়া বেগম চলে যেতে ইশতিয়াক মির্জা এসে হাত সাফওয়ানের মাথায়। ইশতিয়াক মির্জার পেছনে দাঁড়িয়ে আছেন ইমতিয়াজ মির্জা ও ইরাজ মির্জা। এতক্ষণ যাবৎ সাফওয়ানের রুমে উপস্থিত ছিলেন তারাও। ইশতিয়াক মির্জা নরম গলায় বললেন, কি ব্যাপার মেজু আব্বা, সারা রাত কোথায় ছিলে তুমি? ফোনও ধরছিলে না। সারা রাত বৃষ্টিতে ভিজেছ তাই না? কেমন জ্বর এসেছে দেখো। জ্বরের উত্তাপে শরীরে হাতে রাখা যাচ্ছে না। শোয়া থেকে উঠে বসলো সাফওয়ান। ইরাক মির্জা বললেন, উঠছো কেন? শুয়ে থাকো, ডাক্তার আসছিলেন, এই তো কিছুক্ষণ আগে চলে গেছেন। 103 ডিগ্রি জ্বর তোমার শরীরে, দুর্বল অনেক। ডাক্তার বলেছেন তোমাকে রেস্ট নিতে, চুপচাপ শুয়ে 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 রেস্ট নাও। ইরাক মির্জার কথার প্রত্যুত্তরে মলিন হাসলো সাফওয়ান। মুখে কিছু না বললেও মনে মনে সে বলল। ইশতিয়াক মির্জা বললেন, আচ্ছা বাবা, আমরা যাচ্ছি, খাবার খেয়ে নিও। মাথা নাড়িয়ে সম্মতি জানালো সাফওয়ান। ইশতিয়াক মির্জা ও ইরাক মির্জা চলে গেলেন না ইমতিয়াজ মির্জা। সাফওয়ানের রুমে এখন উপস্থিত আছেন ইমতিয়াজ মির্জা ও ইতিশান আরিয়ান। এতক্ষণ যাবৎ তীক্ষ্ণ দৃষ্টিতে সাফওয়ানের দিকে তাকিয়েছিল ইতিশান। সাফওয়ানের চোখে মুখে অসহনীয় বেদনার ছাপ, যা ভাবিয়ে তুলছে ইতিশানকে। সাফওয়ান বরাবরই হাসি খুশি প্রাণবন্ত একজন মানুষ। তার এমন বিষাদ মুখ সুশ্রীতে দেখতে পাওয়া খুবই বিরল। এর আগে সাফওয়ানের এমন বিষাদময় মুখশ্রী 20 বছর আগে দেখেছিল ইতিশান, যখন সদ্য মা হারা হয়েছিল সাফওয়ান। তখন মা হারানোর বেদনা ছিল, কিন্তু আজ কেন এমন বিষাদগ্রস্ত তার মুখশ্রী? বড়রা সাফওয়ানের রুম থেকে চলে যাওয়ার পর তাকে প্রশ্ন করবে বলেই ভেবে রেখেছে ইতিশান। বড়রা সবাই চলে গেলেও এখনো সাফওয়ানের রুমে ঠায় দাঁড়িয়ে আছেন ইমতিয়াজ মির্জা। সাফওয়ানের দিক থেকে নিজের তীক্ষ্ণ দৃষ্টি সরিয়ে শীতল দৃষ্টিতে ইমতিয়াজ মির্জার দিকে তাকালো ইতিশান। এক দৃষ্টিতেই নিজের একমাত্র সন্তানের দিকে তাকিয়ে আছেন ইমতিয়াজ মির্জা। চোখ মুখে তার ফুটে উঠেছে চরম অস্বস্তি। সাফওয়ানের বেডের বাম দিকে দাঁড়িয়ে আছেন ইমতিয়াজ মির্জা। বেডের ডান দিক থেকে খানিক দূরত্বে রাখা সোফায় বসে আছেন ইহতিশান ও আরিয়ান। বসা থেকে উঠে বেডের বাম দিকে নিজের মেঝো বাবার পাশে গিয়ে দাঁড়িয়ে তার কাঁধে হাত রাখলো ইহতিশান, গলা সুর নিচু করে যাতে ইমতিয়াজ মির্জা ছাড়া আর কেউ শুনতে না পায়। ঠিক সেভাবে ইহতিশান বলল, মেজো বাবা, সাফওয়ান আপনার ছেলে, আপনার একমাত্র সন্তান। কোনো বাবারই তার সন্তানের সাথে কথা বলতে অস্বস্তি হয় না, আপনারও হওয়ার কথা নয়। হ্যাঁ, মানছি যে আপনাদের মাঝে দূরত্বের এক বিশাল দেয়াল তৈরি হয়েছে, যার কারণে দ্বিধা হচ্ছে আপনার। তবে এই দেয়াল কিন্তু আপনিই তৈরি করেছেন মেজো বাবা, আর তাই ভাঙতেও আপনাকেই হবে। ইহতিশানের কথায় তপ্ত শ্বাস ফেলে তার দিকে তাকান ইমতিয়াজ মির্জা। খানিক মুচকি হেসে বলল, ইহতিশানকে কথাগুলো বলেই সাফওয়ানের পাশে গিয়ে বসলেন ইমতিয়াজ মির্জা। এক দৃষ্টিতে সামনের দেয়ালের দিকে তাকিয়েছিল সাফওয়ান। আশেপাশে কোনো খেয়ালই ছিল না তার। কেউ পাশে বসেছে বুঝতে পেরে সেদিকে তাকাতে নিজের জন্মদাতা পিতাকে দেখতে পেল সাফওয়ান। অত্যন্ত কোমল গলায় ইমতিয়াজ মির্জা বলে ওঠেন,
থমকে নিজের বাবাইয়ের দিকে তাকিয়ে আছে সাফওয়ান। আজ কত বছর পর তার বাবাই তাকে রকস্টার বলে ডাকলেন। জীবনের প্রথম ভালোবাসা, প্রেম হারানোর বেদনায় যখন তার হৃদয় জর্জরিত, ঠিক সেই মুহূর্তে এত বছর পর বাবাই মুখে ছোটবেলা সে আদুরে রকস্টার ডাক শুনে বুকের মধ্যে জমিয়ে রাখা সব আবেগ, দুঃখ, বেদনা বেরিয়ে আসতে চাইলো সাফওয়ানের। দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ফেললো সাফওয়ান। সে চোখ বন্ধ করতেই তার চোখের কোণে জমে থাকা নোনা পানি তার শুভ্র গাল বেয়ে গড়িয়ে পড়ল। সাফওয়ানের চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়তে দেখে ঘাবড়ে গেলেন ইমতিয়াজ মির্জা। অশান্ত হয়ে উঠল তার পিতৃহৃদয়। এত বছর পর নিজের ছেলের পাশে বসে তাকে আদুরি ডাকে ডেকেছেন ইমতিয়াজ মির্জা। হয়তো আবেগে কাঁদছে সাফওয়ান। এমনিতেই নিজের মায়ের মতো অত্যন্ত কোমল হৃদয়ের অধিকারী সে। কথাগুলো ভেবেই তড়িৎ গতিতে নিজের ছেলেকে জড়িয়ে ধরলেন ইমতিয়াজ মির্জা। অপরদিকে সাফওয়ানের চোখের পানি দেখে ইতিশানের মনে সন্দেহ আরো গাঢ় হলো। গতকাল বাসা থেকে পরিপাটি হয়ে বেরিয়েছিল সাফওয়ান, ফিরেছে আজ সকালে, তাও আবার বিধ্বস্ত রূপে। ফয়সাল ও সৈয়দকে যখন সে জিজ্ঞেস করেছিল যে তারা সাফওয়ানকে কোথায় পেল, তখন তার প্রশ্নের উত্তর দিয়ে ফয়সাল বলল, সাফওয়ান স্যারের ফোনের লোকেশন ট্যাগ করেই তার পর্যন্ত পৌঁছাতে পেরেছি আমরা। সাফওয়ান স্যারের কাছে পৌঁছে তার অবস্থা দেখে ভীষণ অবাক হয়েছি আমরা দুজনেই স্যার। হাত পা সরিয়ে রাস্তার পাশে বসেছিলেন তিনি। ফয়সালের বলা কথাগুলো স্মরণ করে মোটা ভাঁজ পড়ল ইতিশানের কপালে। চিন্তিত মুখে সে তাকিয়ে রইল সাফওয়ানের দিকে। ছেলের সাথে কিছু সময় কাটিয়ে অতঃপর রুম ত্যাগ করেছেন ইমতিয়াজ মির্জা। যাওয়ার আগে সাফওয়ানের মাথায় হাত বুলিয়ে দিয়ে আলিয়া বেগমের খাবার নিয়ে আসলে ঠিকমতো খেয়ে ওষুধ খেয়ে নিতে বলেছেন তিনি। সাফওয়ানের কাছে আরো কিছু সময় থাকতে মন চাইলেও থাকলেন না ইমতিয়াজ মির্জা, কারণ ছেলের সাথে আরো কিছু মুহূর্ত থাকলে তিনি আবেগে আপ্লুত হয়ে পড়বেন। সাফওয়ান যেভাবে তাকে জড়িয়ে ধরে বুকে মাথা রেখেছিল তাতে তার বুক মোচড় দিয়ে উঠছে। কোনো মতে নিজেকে সামলে নিয়ে সাফওয়ানের থেকে বিদায় নিয়েছেন তিনি। কোনোভাবেই সাফওয়ানের সামনে আবেগে আপ্লুত হয়ে পড়তে চাননি তিনি, কারণ ছেলে তো তার মায়েরই প্রতীক। বাবার অনেক গুণ স্বভাবও আছে তার মধ্যে, তবে বাবার চেয়ে মায়ের গুণ স্বভাবের প্রতিফলনই বেশি দেখা যায়। সাফা ব্রিটিশিয়ান হলেও অত্যন্ত মমতাময়ী ও আবেগী ছিলেন। তার সামনে কেউ কাঁদলে বা আবেগে আপ্লুত হয়ে পড়লে, হোক তার শত্রু, তবুও সে ওই ব্যক্তির সাথে সাথে নিজেও আবেগে আপ্লুত হয়ে পড়তেন। সাফওয়ানও তার মা শেফার মতোই, তাই সাফওয়ানের সামনে তার আবেগের বহিঃপ্রকাশ ঘটিয়ে তাকে আরো ভেঙে দিতে চাননি ইমতিয়াজ মির্জা। হোক তাদের বাবা ছেলের মধ্যে দূরত্বের এক বিশাল দেয়া, তবুও তো সে বাবা হয় সাফওয়ানের। সাফওয়ানের চোখ মুখ ও তার বেহাল অবস্থা দেখে একটু হলেও আন্দাজ করতে পারছেন ইমতিয়াজ মির্জা যে কোনো এক কারণে সাফওয়ানের হৃদয় ভগ্ন। কোনো এক কারণে অত্যন্ত কষ্টে জর্জরিত তার ছেলের হৃদয়, এটা তার ছেলের চোখ মুখ দেখে স্পষ্ট বুঝতে পারছেন তিনি। তবুও ছেলেকে এ বিষয়ে কোনো প্রশ্নই করলেন না তিনি, কারণ তিনি জানেন ইতিশান আছে, সব সামলে নিবে সে। ট্রে ভর্তি খাবার ও ফল নিয়ে সাফওয়ানের রুমে প্রবেশ করেন দ্বিতীয়া বেগম। দরজার দিকে তাকিয়ে দ্বিতীয়া বেগমকে দেখে অবাক হলো সাফওয়ান। পুরো রুমে একবার চোখ বুলালেন দ্বিতীয়া বেগম। রুমে কাউকে না দেখে কিঞ্চিৎ বাঁকা হাসলেন তিনি। খাবার ট্রে নিয়ে এগিয়ে গেলেন সাফওয়ানের দিকে। বিছানার উপর ট্রেটা রেখে বিছানায় বসলেন তিনি। ভ্রু হালকা কুঁচকে তার দিকে তাকিয়ে রয়েছে সাফওয়ান। সাফওয়ান বলল, আপনি নিয়ে এসেছেন যে, বড় মা কোথায়? চোখ ছোট ছোট করে সাফওয়ানের দিকে তাকিয়ে দ্বিতীয়া বেগম বললেন, কেন, আমি এসেছি বলে তোমার খুব বেশি সমস্যা হচ্ছে? না, তা নয়। বলে ট্রেতে রাখা খাবার ও ফলের দিকে তাকালো সাফওয়ান। খাবার দেখে তার স্মরণে এলো গতকাল থেকে অভুক্ত সে। গলা শুকিয়ে কাঠ হয়ে আছে তার। শুকনো ঢোক গিলে ট্রেতে রাখা এক গ্লাস অরেঞ্জ জুসটার দিকে হাত বাড়ায় সে, কিন্তু সে নেওয়ার আগে গ্লাসটা উঠিয়ে নিয়ে দ্বিতীয়া বেগম বললেন, গলা শুকিয়ে গিয়েছে আমার, জুসটি যদি আমি খেয়ে নিই তুমি কি কিছু মনে করবে? বিছানায় সোজা হয়ে বসেছিল সাফওয়ান, এবার গায়ে এলিয়ে বসলো সে। দ্বিতীয়া বেগম সাফওয়ানকে ছোটবেলা থেকে একদম পছন্দ করে না। দ্বিতীয়া বেগমের চোখের বিষ হচ্ছে সাফওয়ান, আর সেটা সাফওয়ান নিজেও ভালোভাবেই জানে। এই যে সে খাবার নিয়ে এসেছে, এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো উদ্দেশ্য আছে তার। এই মানুষগুলো যে তাকে কষ্ট দিয়ে কি পায় তা বুঝতে পারে না সাফওয়ান। ঠোঁট বাঁকিয়ে দ্বিতীয়া বেগমের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হাসলো সাফওয়ান। সম্পূর্ণ জুসটা শেষ করে জুসের খালি গ্লাসটা ট্রেতে রাখলেন দ্বিতীয়া বেগম। দাঁতে দাঁত পিষে সাফওয়ানের দিকে তাকিয়ে রইলেন তিনি। সাফওয়ানের চেহারা দেখলে রাগ লাগে তার, গা জ্বলে যায়। যতবারই সাফওয়ানের মুখের দিকে তাকান তিনি, ততবারই তার মনে পড়ে যায় নিজের পরাজয়ের কথা। জীবনের সব ক্ষেত্রে বিজয় হওয়া তিনি, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কি বিক্ষিপ্তভাবেই না পরাজিত হয়েছিলেন। আকস্মিক রাগ মাথা চাড়া দিয়ে উঠল দ্বিতীয়া বেগম। ছোটবেলা থেকে যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজের কথা ও কাজ দ্বারা সাফওয়ানকে কষ্ট দিয়ে গেছেন তিনি। আজও সুযোগ হাতছাড়া করলেন না। দাঁতে দাঁত পিষে তিনি বললেন, গতকাল থেকে কোথায় ছিলে? কোথায় মরতে গিয়েছিলে?
মরতে যখন গিয়েছিলে মরেই যেতে, আবার ফিরে আসতে গেলে কেন? সেফা তো মরছেই, আমাদের ঘাড়ে একটা ঝামেলা চাপিয়ে দিয়ে গিয়ে মরেছে, অসভ্য ছেলে। কিছুক্ষণের জন্য থামলেন দ্বিতীয় বেগম, পরে আবার বলা শুরু করলেন। ভালোই করেছো, সারা রাত বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়ে এসেছো। না হলে দেখা যেত ইহতিসানের হবু শ্বশুর বাড়ি লাঞ্চ করতে আমাদের সাথে তুমিও যাচ্ছ। বিশ্বাস করো, তোমাকে সাথে নিয়ে যাওয়ার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। একদম সহ্য হয় না আমার তোমাকে, একদম পছন্দ করি না আমি তোমাকে। আর এমনিতেও কোনো ভালো কাজের জন্য যাওয়ার সময় তোমার মতো অসভ্য বেয়াদব ছেলেকে নিয়ে যেতে নেই। অবশ্য তুমি অসভ্য বেয়াদব, এতে তোমার কোনো দোষ নেই। মা যেমন ছেলে তো তেমন হবেই। আর সহ্য করতে পারলো না সাফওয়ান। জল শক্ত হয়ে এলো তার, লাল বর্ণ ধারণ করে থাকা চোখগুলোও বড় বড় হয়ে গেল। এমনিতেই সাফওয়ান আর যাই হোক বেয়াদব নয়, বড়দের যথেষ্ট সম্মান করে সে। তবে কিছু মানুষ থাকে যারা বয়সে আমাদের থেকে বড় হলেও সম্মানের যোগ্য হয় না। দিদিয়া বেগমও সেই মানুষদের মধ্যেই পড়েন। বুকে সদ্য প্রেয়সী হারানোর বেদনা, তার উপর আবার দ্বিতীয় বেগমের তার মাকে করা অপমান, সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে উঠল সাফওয়ান। খুবই ফেটে পড়ল সে। দ্বিতীয় বেগমের দিকে আঙ্গুল তাক করে তাকে শাসিয়ে সাফওয়ান বলল, খবরদার খবরদার, আর একবারও আমার মাসাফাওয়ানাকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না আপনি। একবার না, শুধু 100 বার বলবো। কি করবে তুমি? কিছুই করবে না ও চাচি, কিন্তু আপনি আসলে কি চান সেটা আমি জানতে চাই। আকস্মিক পেছন থেকে ভেসে আসা ইহতিসানের গুরুগম্ভীর স্বরে চমকে উঠলেন দ্বিতীয় বেগম। বসা থেকে উঠে পড়লেন তিনি। ইহতিসানকে বারান্দার দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে গেলেন তিনি। বসা থেকে উঠে দাঁড়িয়ে গেলেন দ্বিতীয় বেগম। তবে ইহতিসান এতক্ষণ এই রুমে উপস্থিত ছিল? দ্বিতীয় বেগমের সামনে এসে দাঁড়ালো ইহতিসান। দ্বিতীয় বেগম বললেন, তুমি এখানে? সে প্রশ্ন তো আমার আপনাকে করা উচিত চাচি। আপনি এখানে কি করছেন? মা কোথায়? ইহতিসানের কথায় থতমত খেয়ে গেলেন দ্বিতীয় বেগম। প্রচুর চতুর এই ছেলে, বুঝে শুনে কথা বলতে হবে তার সাথে। দ্বিতীয় বেগম বললেন, তোমার মা তোমার দাদুর সাথে। স্বাভাবিক গলায় ইহতিসান বলল। আর আরিয়ান? আরিয়ান কোথায়? ওকে তো আমি মাকে রাখতে পাঠিয়েছিলাম, কোথায় ও? কোনো উত্তরই দিলেন না দ্বিতীয় বেগম, চুপ করে রইলেন তিনি। ইহতিসানের সামনে আসলেই যে কেন তার মুখ বন্ধ হয়ে যায় তা তিনি নিজেই বুঝে উঠতে পারেন না। আলিয়া বেগম সাফওয়ানের জন্য খাবার আনতে নিচে গেলে ইরাবতী বেগমের সম্মুখীন হন। ইরাবতী বেগম তাকে বলেন ইহতিসানের বিয়ে সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করার আছে তার আলিয়া বেগমের সাথে। আলিয়া বেগম তাকে জানান যে তিনি সাফওয়ানের জন্য খাবার নিতে এসেছে, সাফওয়ানের খাবার দিয়ে তিনি আসছেন। কিন্তু তীব্র আপত্তি জানান ইরাবতী বেগম। তার একটাই কথা, সাফওয়ানের অন্য কেউ খাবার দিতে পারবে, কিন্তু এই মুহূর্তে ইহতিসানের বিয়ের আলোচনা করা গুরুত্বপূর্ণ। অবশেষে বাধ্য হয়ে ইরাবতী বেগমের সাথে যেতে হয় আলিয়া বেগমের। আর আরিয়ান যখন আলিয়া বেগমকে ডাকতে যায় তখন সে জানতে পারে যে ইরাবতী ইহতিসানের বিয়ে সম্পর্কে আলোচনা করার জন্যই তাকে সাথে করে নিয়ে গেছে। তখন আরিয়ান একজন স্টাফকে বলে সাফওয়ানের জন্য খাবার দিতে। স্টাফ খাবার বেড়ে দিলে রুমে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়ায় আরিয়ান। আর ঠিক তখনই তার সম্মুখে এসে দাঁড়ান দ্বিতীয় বেগম। আরিয়ানের হাত থেকে খাবার ট্রেটা নিয়ে নেন তিনি। আরিয়ানকে তিনি জানান যে তিনিই নিয়ে যাবে সাফওয়ানের জন্য খাবার, কিন্তু আরিয়ান রাজি হয় না। আরিয়ান রাজি না হওয়াতে তাকে ধমকে নিজের রুমে পাঠিয়ে দেয় দ্বিতীয় বেগম, এবং তিনি নিজে খাবার নিয়ে চলে আসেন সাফওয়ানের জন্য। কিভাবে আরিয়ানকে ধমকে তার রুমে পাঠিয়ে দিয়ে তিনি নিজে সাফওয়ানের জন্য খাবার নিয়ে এসেছেন সে ভাবনায় মগ্ন হয়ে পড়েছিলেন দ্বিতীয় বেগম। তার ধ্যান ভাঙে ইহতিসানের কথায়। কি ভাবছেন আপনি? আচ্ছা যাকে সে কথা, আপনার কিছু প্রশ্নের উত্তর দিয়ে নেই। ভ্রু কুচকে ইহতিসানের দিকে তাকিয়ে রয় দ্বিতীয় বেগম। ইহতিসান বলা শুরু করলো, দুর্ভাগ্যবশত বারান্দায় থাকা অবস্থায় আপনার আর সাফওয়ানের সব কথোপকথন শুনে ফেলেছি আমি। কত প্রশ্নই তো আপনি করলেন আমার ছোট ভাইকে। বড় ভাইয়ের দায়িত্ব পালন করে সে প্রশ্নগুলোর উত্তর না হয় আমিই দিই। তো শুনুন, গতকাল থেকে সে যেখানে খুশি সেখানে ছিল, কোথাও মরতে যায়নি সে। আর ফিরে আসতে গেল কেন মানে কি? এটা ওর বাড়ি, ও যখন খুশি আসবে যখন খুশি যাবে। আমি তো এটাই বুঝতে পারছি না যে আপনি এটা কেন বললেন যে মেজুমা আপনাদের ঘাড়ে একটা ঝামেলা চাপিয়ে দিয়ে গিয়ে মরে। থেমে গেল ইহতিসান। এই কথা বলতেও মুখে বাচ্ছে না তার, রাগ লাগছে প্রচুর। সে আবারও বলল, সাফওয়ান কি আপনার ঘাড়ে বসে খায়? খায় না তো। তবে কেন এই কথা বললেন আপনি? শুধু এইগুলো না, আরো কত কিছুই তো আপনি বলেছেন সাফওয়ানকে। কেন বলেছেন এইসব আপনি ওকে? ওর সাথে এই ব্যবহারের কারণ কি চাচি?
কোনো উত্তর দিতে পারলেন না দ্বিতীয় বেগম। নীরব রইলেন তিনি। মনে মনে সাফওয়ান ভাবল, ওনার মুখ থেকে বের হওয়া সামান্য তিক্ত বাণী শুনি এতটা রিয়েক্ট করছো তুমি ইহতিশান ভাই? ছোটবেলা তো এর চেয়েও বেশি নিকৃষ্ট আচরণ করেছেন তিনি আমার সাথে। মনের কথা মনেই রয়ে গেল সাফওয়ানের। দ্বিতীয় বেগমকে চুপ থাকতে দেখে ইহতিশান বলল, কি হলো, চুপ করে আছেন যে? এখন কি মনে মনে আমাকে অসভ্য ও বেয়াদব বলছেন? যদি এমন কিছু হয়ে থাকে তবে শুনে রাখুন, যে ব্যক্তি যেমন আচরণের যোগ্য, আমি এহতেশান তার সাথে তেমন আচরণই করি, এখন সে যেই হোক না কেন। অপমানে জর্জরিত হয়ে আর চুপ থাকতে পারল না দ্বিতীয় বেগম। তিনি বললেন, তুমি বলতে চাচ্ছ আমি এত খারাপ আচরণের যোগ্য? তুমি কি ভুলে গিয়েছো সম্পর্কে আমি তোমার ছোট চাচার বউ, তোমার চাচি হই। সাফনের সাথে একটু আগে আপনি যে আচরণ করেছিলেন সে আচরণের বিপরীতে আপনার এমন আচরণই প্রাপ্য। আর হ্যাঁ, আমি ভুলিনি যে আপনি আমার ছোট চাচার বউ, আমার চাচি। এহতেশান মির্জা এত সহজে কিছু বলে না। আফসোস তো শুধু একটাই, আপনি আমাদের চাচি হয়েই রয়ে গেলেন, ছোট মা আর হতে পারলেন না। রাগে অপমানে চোখ মুখ কুঁচকে হনহন করে সাফওয়ানের রুম থেকে বের হয়ে গেলেন দ্বিতীয় বেগম। দ্বিতীয় বেগম চলে গেলে সাফওয়ানের পাশে এসে বসে ইহতিশান। মনে প্রশ্ন থাকলেও এই মুহূর্তে দ্বিতীয় বেগমকে নিয়ে কোনো প্রশ্নই করলো না সে। ইহতিশান বলল, খেয়ে নে তাড়াতাড়ি, তোর সাথে কথা আছে আমার। চটজলদি গরুর মাংস দিয়ে একটা রুটি খেয়ে বেডসাইড টেবিলে রাখা প্যারাসিটামলটা খেয়ে নিল সাফওয়ান। চোখের পলকে ঘটে গেল সব। সাফওয়ানকে ধমকে উঠল ইহতিশান। কিরে, মাত্র একটা রুটি কেন খেলি? দেয়াল ঘড়িতে একবার সময় দেখে নিয়ে ইহতিশানের দিকে তাকায় সাফওয়ান। বলল, সময়ের খেয়াল আছে তোমার? 1:30 বেজে গেল। ভ্রু কুঁচকে ইহতিশান বলল, তো কি হয়েছে? রেডি হতে হবে না? রেডি কেন হবি? তোমার শ্বশুরবাড়ি যাব। কি? চিৎকার করে বলল ইহতিশান। বসা থেকে উঠে দাঁড়ায় সাফওয়ান। বলল, কে একজন চায় না যে আমি যাই, আর আমি চাই না যে তার ইচ্ছা পূরণ হোক। তপ্ত শ্বাস ফেলে গভীর স্বরে ইহতিশান বলে, কিন্তু তোর তো জ্বর, এই অসুস্থ শরীর নিয়ে কিভাবে যাবি? অন্যমনস্ক হয়ে সাফওয়ান বলল, শরীরের অসুস্থতা সবাই দেখে, কিন্তু মনের অসুস্থতা কেউ দেখে না। অথচ শরীরের অসুস্থতার চেয়ে মনের অসুস্থতা কয়েক গুণ, হাজার গুণ বেশি পীড়া দেয়। সাফওয়ানের কথা শুনে বসা থেকে উঠে দাঁড়ায় ইহতিশান। সাফওয়ানের কাঁধে হাত রেখে সে বলে, এই তোর যাওয়ার কোনো দরকার নেই, আর আমি তো যাবই না। তোর সাথে কথা আছে আমার, এই চান্সে রিল্যাক্সলি কথা বলতে পারবো। সাফওয়ানের কাঁধের উপর রাখা ইহতিশানের হাতের উপর নিজের হাত রাখলো সাফওয়ান। কিছু সময় তাকিয়ে রইল সে ইহতিশানের মুখের দিকে। অতঃপর বলল, তুমি কোন বিষয়ে কথা বলতে চাও তা জানি আমি, কিন্তু এই বিষয়ে আমি কথা বলতে চাই না ভাই। দম বন্ধ হয়ে আসে আমার। চোখ ছলছল করে উঠল সাফওয়ানের। উপর দিয়ে নিজেকে স্বাভাবিক দেখালেও আদরের ছোট ভাইয়ের এই অবস্থা দেখে ভেতরে ভেতরে বিচলিত হলো ইহতিশান। সাফওয়ান আবার বলে, শুধু এতটুকু জেনে রাখো ভাই, আমি আজীবন যাকে নিজের সুখ বানিয়ে রাখতে চেয়েছি সে কোনো দিনও সুখ হয়ে আমার জীবনে ধরা দিবে না। সে আমৃত্যু আমার সুখের বেদনা হয়েই থেকে যাবে। 2:30 ঘটিকায় চৌধুরী ভিলার সামনে এসে থামলো মির্জাদের 3টি প্রাইভেট কার। গাড়ি থেকে 3টি নেমে এলেন ইমতিয়াজ মির্জা, ইমতিয়াজ মির্জার 2জন দেহরক্ষী, ইরাক মির্জা, দ্বিতীয় বেগম, ইরাবতী বেগম, আরিয়ান ও সাফওয়ান। আক্তাব চৌধুরী ও আহান এসে স্বাগতম জানালেন তাদের। সকলকে নিয়ে গেলেন চৌধুরী ভিলার অভ্যন্তরে। বসার ঘরে বসতে দেওয়া হয় মির্জা পরিবারের সদস্যদের। বড়দের আলাপ আলোচনা চলল কিছুক্ষণ। অপরিচিতরা পরিচিত হলেন। অতঃপর ইরাবতী বেগমের আদেশে বসার ঘরে উপস্থিত হলো মির্জা পরিবারের বড় ছেলের হবু স্ত্রী। তাকে নিয়ে এলো তার চাচাতো বোন ও প্রাণপ্রিয় বান্ধবী। গুটি গুটি পায়ে এগিয়ে এলো ম্যাজেন্ডা রঙের শাড়ি পরিহিতা সুন্দরী তরুণী। সকলে মাথা তুলে তাকায় তার দিকে। সর্বশেষে তাকায় সাফওয়ান। আর সেই তাকানোই কাল হয়ে দাঁড়ালো সাফওয়ানের জীবনে। শ্বাস আটকে গেল তার। থরথর করে কেঁপে উঠল সারা দেহ। বুকের বাম পাশে অনুভব করলো তীব্র মরণ যন্ত্রণা। ভালোবাসা কখন কিভাবে হয়ে যায় বোঝা দেয়। কখনো কখনো কারোর সাথে এক যুগ থেকেও তার প্রতি ভালোবাসা তৈরি হয় না। আবার কখনো কখনো 1 মিনিটেই যথেষ্ট হয় কাউকে ভালোবাসার জন্য। সময়ের উপর ভিত্তি করে কখনো ভালোবাসা পরিমাপ করা যায় না। যারা সময়ের উপর ভিত্তি করে ভালোবাসা পরিমাপ করে তারা ভালোবাসার সঠিক সংজ্ঞা জানে না। অবশ্য ভালোবাসা পরিমাপ করা কোনোভাবেই সম্ভব নয়। ভালোবাসা ভয়াবহ এক অনুভূতির নাম, যা পরিমাপ করা যায় না। আর পরিমাপ করা গেলেও তা ভালোবাসা না, বরং ভালো লাগা।
অহনা সাফওয়ানের ভালো লাগা নয়, ভালোবাসা। প্রথম দেখায় তাকে ভালোবেসে ফেলেছিল সাফওয়ান। প্রথম দেখার ভালোবাসার ছলনা থাকে না, কারণ ছলনা করার জন্য দীর্ঘক্ষণ ভাবতে হয়, আর প্রথম দেখায় দীর্ঘক্ষণ ভাবার সময় থাকে না। প্রথম দেখার ভালোবাসা এক পলকেই হয়ে যায়। সাফওয়ানও এক পলক দেখে ভালোবেসে ফেলেছিল অহনাকে। সাফওয়ান সবসময় চাইতো এক মায়াবিনীকে নিজের যৌবন সঙ্গিনী হিসেবে পেতে। অহনার দেখা পেয়ে সে মনে করেছিল সে তার সেই মায়াবিনীকে পেয়ে গেছে। তীব্র থেকে তীব্রভাবে অহনাকে ভালোবাসতে শুরু করে সে। সেই ভালোবাসার মধ্যে কখনো ভয়ের আবির্ভাব ঘটেনি, কখনো তার মনে হয়নি যে অহনা তার হবে না, কিন্তু কে জানতো যা সে কখনো ভাবেনি তাই তার জীবনের ভয়াবহ সত্য হয়ে দাঁড়াবে। স্তব্ধ মুখে নিজের সামনে বসে থাকা অহনার দিকে তাকিয়ে আছে সাফওয়ান। কি নির্লিপ্ত নির্বিকার স্বাভাবিক ভঙ্গিতে বসে আছে অহনা। তাহলে কি সে সব আগে থেকেই জানে? দেহের কাঁপন, বুকের বাপাসের যন্ত্রণা আরো বেড়ে গেল সাফওয়ানের। এতই বেড়ে গেল যে তার পাশে বসে থাকা তার ছোট চাচা ইরাক মির্জা টের পেয়ে গেলেন যে অস্বাভাবিক কাঁপছে সাফওয়ানের দেহ। সাফওয়ানের বাহু আঁকড়ে ধরে ইরাক মির্জা বলেন, কি হয়েছে সাফওয়ান? বেশি খারাপ লাগছে? ইরাক মির্জার কথা শুনে সবাই সাফওয়ানের দিকে তাকায়। তাকালো না কেবল অহনা। সে আগের মতোই মাথা নিচু করে ঠায় নিজের জায়গায় বসে রইল। কোনো প্রতিক্রিয়া দেখা দিল না তার মাঝে। সে এমন আচরণ করছে যেন সে চিনেই না সাফওয়ানকে। এর আগে কখনো দেখাই হয়নি তার সাফওয়ানের সাথে। সাফওয়ান অপরিচিত তার কাছে, একদম অপরিচিত। অথচ মাথায় টেনে রাখা লম্বা ঘুমটার আড়ালে তার হৃদয়ের সকল বেদনাও আড়াল হয়ে রয়েছে। তাও নজরে এলো না কারো, আর নজরে আসবেও না, কারণ নারী তার হৃদয়ের বেদনা অত্যন্ত যত্নে গোপন করে রাখতে জানে। সকলকে এভাবে সাফওয়ানের দিকে তাকাতে দেখে ঘাবড়ে গেল আরিয়ান। তার মনে ভয় ঢুকে গেল, সকলের সবকিছু জেনে যাওয়ার ভয়। বসা থেকে উঠে দাঁড়ায় সে, মুচকে এসে সকলের উদ্দেশ্যে বলে, আসলে ভাইয়ার এমনিতে একটু জ্বর এসেছে, শরীর খারাপ আর কি। তো হয়তো এখানে খারাপ লাগছে। আমি ভাইয়াকে নিয়ে একটু ভেতরের রুমে যাই, আর আমার একটু ওয়াশরুমের ইউজ করার প্রয়োজন। কথাগুলো বলে নিজেই হকচকিয়ে গেল আরোয়ান। আশ্চর্য, ওয়াশরুমের কথা বলার কি দরকার ছিল? দুশ্চিন্তায় মাথা খারাপ হয়ে গেছে তার। আরিয়ানের কথা শুনে ও তার বলার ভঙ্গিমায় খানিক অপ্রস্তুত হয়ে দ্বিতীয় বেগম তার দাঁত কটমট করে তাকান ছেলের দিকে। ঠোঁট চেপে একটু হেসে আহানকে ইশারা করে আরিয়ান ও সাফওয়ানকে রুমে নিয়ে যেতে বললেন আতিয়া বেগম। মায়ের কথা মতো সাফওয়ান ও আরিয়ানকে গেস্ট রুমে নিয়ে যান আহান। রুমে গিয়ে কোনো দিকে না তাকিয়ে বিছানার উপরে বসে পড়ে সাফওয়ান। দু পায়ের দুদিকে হাত রেখে স্থির দৃষ্টিতে টাইলসের দিকে তাকিয়ে রয় সে। ঘাড় ঘুরিয়ে পেছনে দাঁড়িয়ে থাকা আহানের দিকে তাকালো আরিয়ান। আরিয়ানকে নিজের দিকে তাকাতে দেখে কিঞ্চিত হেসে আহান বলল, কি গো বেইন সাহেব, ওয়াশরুম ইউজ করবেন না? ভড়কে গেল আরিয়ান। আমতা আমতা করে বলল, হ্যাঁ যাব তো। কোথাও ওয়াশরুম? হাত দিয়ে ইশারা করে আরিয়ানকে ওয়াশরুমটা দেখিয়ে দিল আহান। একবার সাফওয়ানের দিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল আরিয়ান। আরিয়ান চলে যেতে সাফওয়ানের দিকে নিজের ধীর দৃষ্টি নিক্ষেপ করলো আহান। সাফওয়ানকে দেখে স্পষ্ট বুঝতে পারলো আহান যে সাফওয়ান এইমাত্রই জানতে পেরেছে অহনার বিয়ে তার ভাইয়ের সাথে হচ্ছে। দীর্ঘশ্বাস ফেললো আহান। সত্যি বলতে গতকাল পর্যন্ত সাফওয়ান কোনো কারণ ছাড়াই তার অপছন্দের তালিকায় ছিল, কিন্তু গতকাল যখন নিজের বোনের জন্য উন্মাদের মতো কাঁদতে দেখলো তাকে, তখন থেকে হৃদয়ের কোণে সফট কর্নার তৈরি হয়েছে সাফওয়ানের জন্য। সে বুঝতে পেরেছে সাফওয়ানের ভালোবাসায় কোনো ছলনা নেই, বরং সে তো নিঃস্বার্থভাবে পাগলের মতো ভালোবাসে তার বোনকে। গতকাল আহানি নিয়ে গেছে অহনাকে সাফওয়ানের সাথে দেখা করানোর জন্য। সারাক্ষণ তাদের সঙ্গে সঙ্গে ছিল সে, যদিও আড়ালে ছিল। অহনা জানে আহান তাকে কলেজ পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে গেছিল। অহনা জানে আহান তাকে কলেজ পর্যন্ত পৌঁছে দিয়ে ফিরে গেছিল, কিন্তু আসলে আহান যায়নি। আড়ালে থেকে সর্বক্ষণ সে নজর রেখেছে সাফওয়ান ও অহনার উপর। কথাগুলো ভেবে তপ্ত শ্বাস ফেলে সাফওয়ানের দিকে এগিয়ে গেল সে। সাফওয়ানের পাশে বসে বলল, সেলফলেস লাভ ব্রিং মোর শ্যারো দেন হ্যাপিনেস। অবাক হয়ে নিজের পাশে বসে থাকা আহানের দিকে তাকায় সাফওয়ান। বিস্ময়কর কণ্ঠে প্রশ্ন করল, মানে? অর্থাৎ নিঃস্বার্থ ভালোবাসা সুখের চেয়েও বেশি দুঃখ বয়ে আনে। আকস্মিক মেজাজ বিগড়ে যেতেই লাগলো সাফওয়ানের। যদিও এত সহজ মেজাজ বিগড়ে যাওয়ার মতো ছেলে সে না, তবু কেন মেজাজ খারাপ হতে লাগলো সে জানে না। অহনা তাকে ভালোবাসে না, অন্য কারোর সাথে তার বিয়ে হতে যাচ্ছে। এসব মেনে নিতে যতটা না কষ্ট হচ্ছে, তার চেয়েও বেশি কষ্ট হচ্ছে এটা জানতে পেরে যে অহনার বিয়ে
আর কারো সাথে নয়, তার ভাইয়ের সাথে হচ্ছে। তার সবচেয়ে প্রিয় ভাইয়ের সাথে, তার বিগ ব্রাদারের সাথে। কথাটা ভাবতেই শ্বাসরোধ হয়ে এলো তার। রাগে দুঃখে কোনো প্রতিক্রিয়াই করতে পারছে না সে। অতি দুঃখে পাথর হয়ে গেছে সে। কিন্তু এই মুহূর্তে তার চরম বিরক্ত লাগছে আহানকে। মস্তিষ্ক হৃদয়ে আঘাতপ্রাপ্ত দেখে হয়তো কোনো কারণ ছাড়াই আহানকে বিরক্ত লাগছে তার। চোখ মুখ কুঁচকে বিরক্তিকর স্বরে সাফওয়ান বলল,